অত্যাচার করেছে, পঙ্গু করে দিয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করা হয়। আল্লাহ রহমত আমি বেঁচে গেলেও আইভি রহমান সহ 22 জন নেতা কর্মীদেরকে আমরা হারিয়েছি। সেই হত্যাকাণ্ডের সঙ্গেও যে তারা জড়িত এতে কোনো সন্দেহ নাই, কারণ কোনো আলামত রক্ষা করে নাই, বরং খুনিদেরকে কিভাবে রক্ষা করবে সেই চেষ্টাই করেছিল। 500 জায়গায় সারা বাংলাদেশে 17ই আগস্ট 2005 সালে বোমা হামলা করেছে। জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, মানি লন্ডারিং, এটাই ছিল বাংলাদেশের পরিচয়। বাংলাদেশ হয়ে গিয়েছিল কালো তালিকাভুক্ত একটি দেশ। তাদের এই অপকর্ম, দুঃশাসন এবং দুর্নীতির কারণে 1/11 সৃষ্টি হয়। তত্ত্বাবধায়ক সরকার এসে একটা আতঙ্কের রাজত্ব সৃষ্টি করে। রাজনৈতিক নেতা কর্মী থেকে শুরু করে, ব্যবসায়ী থেকে শুরু করে, ছাত্র শিক্ষক কেউ রেহাই পায়নি। তাদের গ্রেপ্তার করা, বন্দি করা, মামলা দেওয়া, নানাভাবে হয়রানি। কিন্তু বাংলাদেশের মানুষ থেমে থাকেনি। বাংলাদেশের মানুষের প্রতিবাদ করেছে। আওয়ামী লীগের নেতৃত্বেই এই বাংলাদেশের মানুষ আবার রুখে দাঁড়িয়েছে, যার ফলে নির্বাচন দিতে তারা বাধ্য হয়েছিল। 2008-এ নির্বাচন হয়, আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ক্ষমতায় আসে। আমরা ক্ষমতায় আসার পর একটা বিধ্বস্ত অর্থনীতি পেয়েছি, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, তার উপর বিএনপি রেখে যাওয়া দুর্নীতি, মানি লন্ডারিং, অপশাসন, সন্ত্রাস, জঙ্গিবাদ আর তত্ত্বাবধায়কে রেখে যাওয়া আতঙ্ক, এই নিয়েই আমাদের যাত্রা শুরু। 5টি বছর আমরা অত্যন্ত সফলতার সাথে দেশ পরিচালনা করেছি। বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বিদ্যুৎ উৎপাদন 3200 মেগাওয়াট থেকে 11,000 মেগাওয়াটে আমরা উন্নীত করেছি। বাংলাদেশের প্রায় 62% মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। গ্যাসের উৎপাদন আমরা বৃদ্ধি করেছি। বিশ্ব মন্দা থাকা সত্ত্বেও আমরা প্রবৃদ্ধি 6.2 ভাগে অর্জন ধারাবাহিকভাবে করতে সক্ষম হয়েছি। মাথা পিছু আয় $1044 আমরা বৃদ্ধি করেছি। বাংলাদেশের জনগণ নিম্নবিত্ত থেকে 5 কোটি মানুষ মধ্যবিত্তে উন্নীত হয়েছে। জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে, বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে প্রায় $1.6 বিলিয়ন মার্কিন ডলার। এটা 2013 সাল পর্যন্ত আমাদের রিজার্ভ 19.05 বিলিয়ন মার্কিন ডলারে আজ আমাদের রিজার্ভ। বাংলাদেশ আজ নিজের পায়ে দাঁড়াবার যোগ্যতা অর্জন করেছে। আমরা 3 গুণ বাজেট বৃদ্ধি করেছি। রাস্তাঘাট, পুল, ব্রিজ করেছি, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা উন্নতি আমরা করেছি। বাংলাদেশের মানুষের মনে আবার একটা আশার আলো জেগে উঠেছিল, কিন্তু বিএনপি তারা জানতো যে তাদের অপশাসন, তাদের দুর্নীতি, তাদের বিশেষ করে বিএনপি নেত্রী এবং তার ছেলেদের মানি লন্ডারিং সহ বিভিন্ন অপকর্ম শুধু দেশে না আন্তর্জাতিকভাবে তা প্রকাশ পেয়েছে। তার ছেলেদের পাচার করা টাকা আমরা বিদেশ থেকে ফেরত আনতে সক্ষম হয়েছি। বাংলাদেশে এই প্রথম বিদেশে পাচার করা টাকা আমরা ফেরত এনেছি। তারা জানতো যে এই দেশের মানুষ আর ওই দুর্নীতিবাজদের ভোট দেবে না। তার উপর যুদ্ধ অপরাধীদের বিচার, সেই বিচার কাজ আমরা শুরু করেছি। বিচারের রায়ও আমরা কার্যকর করা শুরু করেছি, যে যুদ্ধ অপরাধীদের বিচারের হাত থেকে রেহাই দেওয়ার জন্য আন্দোলনের নামে এই বিএনপি আর জামাত এক হয়ে হত্যা, খুন শুরু করেছে। তাদের আন্দোলন কি? বিএনপি নেত্রী বহুবার ডাক দিয়েছেন ঢাকাবাসীকে, কেউ সাড়া দেয়নি। ডাক দিয়েছেন সারা বাংলাদেশের মানুষকে, কেউ ওনার ডাকে সাড়া দেয়নি। ওনার আন্দোলন মানে বোমা মারা, মলোটেভ ককটেল মারা, চলন্ত বাসে যাত্রী সহ সেখানে আগুন দেওয়া, যাত্রী সহ ট্রেন ফিশ প্লেট তুলে দিয়ে ফেলে দিয়ে মানুষ হত্যা করা, ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা, 17 জন পুলিশকে হত্যা করেছে, 2 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে, 2 জন বিজিবি অফিসারকে হত্যা করেছে, 55 জন ড্রাইভার এবং হেল্পারকে হত্যা করেছে,
প্রায় 150-এর উপর মানুষকে পুড়িয়ে মেরেছে, হাজার হাজার গাছ কেটেছে, রাস্তাঘাট তারা তো নিজেরা করতে পারেনি, আমরা করেছি, সেই রাস্তাঘাট কেটে ফেলেছে, ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছু করতে পারেনি। এটাই তাদের আন্দোলন ছিল। এবং নির্বাচন বানচাল করার উদ্দেশ্য নিয়ে প্রায় 583টা স্কুল পুড়িয়ে দিয়েছে। যে স্কুল আমরা নতুন ভাবে তৈরি করেছি, বিল্ডিং তৈরি করেছি, যে স্কুলের ছেলেমেয়েরা লেখাপড়া করবে, বিএনপির নেতৃত্ব লেখাপড়া পছন্দ হয় না, নিজে ছিলেন ফেলু, তাই আমাদের ছেলেমেয়েরা ফেলু হোক সেটাই তিনি চান। সেই জন্য স্কুলের উপর ওনার যত ক্ষোভ, স্কুলগুলি তিনি পুড়িয়েছেন, প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছে, তাদের উপর আক্রমণ করেছে, আগুন দিয়ে পুড়িয়েছে, এইভাবে সে মসজিদে আগুন দিয়েছে, শত শত কোরআন শরীফ ওই বিএনপি জামাতের ক্যাডাররা পুড়িয়ে দিয়েছে। ইসলাম ধর্মের নামে রাজনীতি করে কোরআন শরীফ পুড়িয়ে কি ধরনের ইসলাম রক্ষা করে সেটাই আমার প্রশ্ন। তারা সেইভাবে আগুন দিয়ে কোরআন শরীফ পুড়িয়েছে, মসজিদে আগুন দিয়েছে, মন্দির ভেঙেছে, কোথায় না তারা আক্রমণ করেছে। তাদের আন্দোলন মানেই ধ্বংসযজ্ঞ চালানো, মানুষ খুন করা। মানিকগঞ্জে বক্তৃতায় বিএনপির নেত্রী বলেছিলেন যে তাকে লাশ আর রক্ত দিতে হবে, তাহলেই নাকি তিনি দেশ উদ্ধার করবেন। তিনি লাশ আর রক্ত চেয়েই মানুষ খুন করায় নেমে যান। কত রক্ত হলে তার পিপাসা মিটবে আমি জানি না। আমার মা, বাবা, ভাই সবাইকে হত্যা যারা করেছে তাদেরকেও মদদ দিয়েছেন। আর এখন কত মায়ের কোল খালি করছে, কত বোনকে বিধবা করছে, কত মানুষকে হত্যা করছে, শিশুদের পর্যন্ত হত্যা করেছে। স্কুলে যাবে সেই বাচ্চাদের উপর বোমা মেরেছে তারা। তাদের নির্যাতনে কত মানুষ পঙ্গু হয়ে গেছে। মানুষকে পুড়িয়ে একেবারে মনে হয় দেখলে কয়লা, কাঠ, মানে কাঠের টুকরা, এইভাবে বিভৎস সমস্ত দৃশ্য। এটাই নাকি তাদের আন্দোলন। আর তাদের এই ধ্বংসাত্মক আন্দোলনে জনগণ কখনো সাড়া দেয় নাই, সেজন্য আমি জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই বাংলাদেশের মানুষকে। ওই যুদ্ধ অপরাধীদের রক্ষা করা আর ওই খুন খারাপি করা, এটাই তাদের চরিত্র। 2009 নির্বাচন আমরা সফলভাবে অনুষ্ঠিত করেছি সকল বাধা বিঘ্ন অতিক্রম করে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সহ আমাদের সশস্ত্র বাহিনী, বিজিবি, র্যাব, আনসার বিডিপি সহ পুলিশ প্রত্যেকে এবং প্রশাসনের কর্মকর্তা এবং নির্বাচন চলাকালীন সময় নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই নির্বাচন অনুষ্ঠিত করেছে। আজকে আমরা সরকার গঠন করেছি। আমাদের লক্ষ্য, জাতির পিতা যে কথা বলেছিলেন, যেবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, অর্থনৈতিক মুক্তি হচ্ছে মূল লক্ষ্য। তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, অর্থনৈতিক মুক্তির পথ তিনি দেখিয়ে দিয়ে গেছেন। তার নীতি আদর্শের পথ ধরেই বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জন, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। 5 বছরে যে সফলতা আমরা অর্জন করেছি, বিশ্ব সভায় বাংলাদেশ যে জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মানি লন্ডারিং এর দেশ হিসেবে কালো তালিকাভুক্ত ছিল, আমাদের সফল রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশ সেই কালো তালিকাভুক্ত থেকে আজকে মুক্তি পেয়েছে। আর ওই কালো তালিকাভুক্তি বাংলাদেশ নাই। অন্তত আমরা বাংলাদেশের মানুষের সেই সম্মান ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। বাংলাদেশ উন্নয়ন করতে পারে, সেটা আমরা প্রমাণ করেছি। আজকে বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে সম্মান অর্জন করেছে। সেই সম্মান আমাদের ধরে রাখতে হবে এবং উন্নয়নের ধারাবাহিকতা আমাদের বজায় রাখতে হবে। হরতাল, অবরোধের নামে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, ওই প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও 30 কোটি বই 1 জানুয়ারি আমরা ছাত্র ছাত্রীদের হাতে
তুলে দিয়েছি। সেই বইও তারা পড়াবার চেষ্টা করেছিল, কিন্তু আমরা সফলভাবে তা ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে সক্ষম হয়েছি। এই হরতাল অবরোধ থাকা সত্ত্বেও আমাদের রপ্তানি প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে প্রায় অতিরিক্ত 3%। এই হরতাল অবরোধ থাকা সত্ত্বেও আমরা অর্থনীতির চাকাকে সচল রেখেছি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখেছি। মূল্যস্ফীতি আজকে কমে 7 ভাগে নিচে চলে এসেছে। এত বাধা বিঘ্নের পরেও দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম হয়েছি বলেই আজ এই অর্জন আমরা করতে পেরেছি। বিএনপির নেত্রীর এটা পছন্দ না। উনি এখন আন্দোলনের নতুন নতুন সূত্র খুঁজে বেড়াচ্ছেন, আর ওনার হারিয়ে যাওয়া বা যাদেরকে একদিন তাড়িয়ে দিয়েছিলেন সেই তাড়িয়ে দেওয়া লোকদের কাছে যে আবার ধর্ণা দিচ্ছে। ছবি দেখলাম, একেবারে লাল টুকটুকে শাড়ি পরে বধূ কাকার সাথে সাক্ষাৎ করছেন। আমি ঠিক জানি না আমাদের বধূ কাকা একগুচ্ছ রজনীগন্ধা নিয়ে গিয়েছিলেন কিনা ওনার কাছে, কারণ একবার অভিমান ভরে বলেছিলেন, এক গোছা রজনীগন্ধা হাতে নিয়ে আমি চললাম। এই বলে তিনি চলে গিয়েছিলেন। খালেদা জি এমন ধাওয়া দিয়েছিলেন যে রেল লাইনের তল দিয়ে ওনাকে পালাতে হয়েছিল, ওনার ছেলে সহ। আজকে আবার দেখি আজ দুজনে বসে কুজনে কি কথা বলে। কাজে উনি এখন সবাই খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু ওই জামাত এবং বিএনপি তাদের চরিত্র দেশবাসীর কাছে উন্মোচিত হয়েছে। যতই ছলাকলা কৌশল করুক না কেন, এই খুনিদেরকে মানুষ আর চায় না। দেশের মানুষের সাড়া না পেয়ে উনি ধর্ণা দেন বিদেশিদের কাছে। কোনো অ্যাম্বাসি বাদ থাকে না। কোনো অ্যাম্বাসাডার তো পারলে সপ্তাহে 15 দিনে ঘন ঘন দেখা করেন আর আমাদের নামে নালিশ করেন। তো নালিশ করে কি পেয়েছে? নালিশ করে বালিশ পেয়েছে, ভাঙ্গা জুতোর বাড়ি খেয়েছে। বাংলাদেশের মানুষ এই বাড়িটা দিয়ে দিয়েছে। আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই দেশ স্বাধীন করেছে। বাংলাদেশের জনগণই আওয়ামী লীগের শক্তির উৎস। আওয়ামী লীগ কোথাও ধর্ণা দিতে যায় না। জনগণের ক্ষমতায় আওয়ামী লীগ বিশ্বাস করে, আর এই জনগণকেই আমরা শক্তিশালী করেছি। জনগণের হাতেই আমরা ক্ষমতা তুলে দিয়েছি। সাংবিধানিক অধিকার জনগণের অধিকার। যে অধিকার জিয়াউর রহমান ওই সংবিধানকে সঙ্গিনের খোঁচায় কত বিক্ষত করে কেড়ে নিয়েছিল, আমরা সেই অধিকার আবার জনগণের হাতে পৌঁছে দিয়েছি। জনগণের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, এই অধিকার আজকে সুরক্ষিত। আজকে যত জায়গায় ধর্ণা দিক না কেন, আর যে যত আশার বাণী শোনাক না কেন, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে আমরা কখনো ছিনিমিনি খেলতে দেব না। অনেক ষড়যন্ত্র করেছে কিন্তু পারে নাই। বাংলাদেশের মানুষ আজকে নিজের পায়ে দাঁড়াবে, পর মুখাপাখি না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। জাতির পিতা 7ই মার্চে যে কথা এখানে বলেছিলেন, 10ই জানুয়ারি যে দিক নির্দেশনা দিয়েছিলেন, তারই আদর্শেই বাংলাদেশ গড়ে উঠবে। 2021 সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হবে, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ হবে। 2021 লাগবে না, তার আগেই আমরা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এই বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত লাভ করবে। এই বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে 2041 সালের মধ্যে আপন স্থান করে নেবে। সেইভাবেই আমাদের নীতিমালা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। কাজে আমি
বাংলাদেশের আপামর জনসাধারণ এবং আমাদের সংগঠন নেতা কর্মীকে একটা কথাই বলবো, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়ে যেতে হবে এবং দেশকে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলব। মনে রাখতে হবে, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আজকের এই 7ই মার্চে দেশ ও জাতির কাছে এই ওয়াদা আমার যে বাংলাদেশকে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে ইনশাআল্লাহ গড়ে তুলব। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।